উপেনের বাড়ি। বাড়ি লাগোয়া জমি, জমির বেড়ার ধারে একটি আম গাছ আছে। সেই জমিতে উপেন চাষ করছে। সকাল থেকে বিকেল হলো, উপেন কিছু চাষের ফসল তুলে বাড়ি প্রবেশ করে। এমন সময় জমিদার তার বাড়িতে আসে। উপেন, ও উপেন, বাড়ি আছো নাকি? বলুন জমিদার বাবু, আপনি আবার কষ্ট করে এলেন কেন? হ্যাঁ, আমাকেই ডেকে পাঠাতে পারতেন, আমি চলে যেতাম। খুব জরুরি দরকার, তাই নিজেই চলে এলাম। আমার সাথে জরুরি দরকার? আসুন না, ভিতরে আসুন, ভিতরে আসুন জমিদার বাবু, আসুন আসুন আসুন। আরে আমার কাছে অত সময় নেই উপেন, তুমি দাঁড়াও, আমি এখানেই বলছি। আপনি যা ঠিক ভাববেন জমিদার বাবু, বলুন। তোমার এই যে 2 বিঘা জমি, এটা আমার লাগবে। কি বলছেন জমিদার বাবু? হ্যাঁ, আমার জায়গা জমি বলতে এই 2 বিঘাই জমি আছে, বাকি সব ঋণের দায়ে ছেড়ে দিতে হয়েছে। আরে আরে ভয় করছো কেন উপেন, ভয় করছো কেন? আমি এটা কিনে নেব, কেড়ে নেব না, বুঝেছো? আপনি ভূস্বামী, আপনার জমির শেষ নেই। আমার এই জমিটাই আপনি কেন কিনতে চাইছেন জমিদার বাবু? এটাই তো আমার একমাত্র সম্বল। আসলে আমি একটা বাগান করছি ওই জমিদার বাড়ির শোভাবর্ধনের জন্য। আর তোমার এই 2 বিঘা জমি পেলে তবে এই দৈর্ঘ্যে প্রস্থে বাগানটা সমান হবে, তাই জমিখানা তোমাকে আমায় দিতেই হবে। এই গরিবের ভিটেখানি রক্ষে করুন বাবু। এই জন্ম ভিটে আমার কাছে সোনার থেকেও দামি। দৈন্যের দায়ে আমি আমি এই জমি বিক্রি করতে পারবো না, পারবো না জমিদার বাবু। আমি এতটা লক্ষ্মী ছাড়া নই জমিদার বাবু, আমি পারবো না। ঠিক আছে, দেখা যাবে। জমিদার হাসি মুখে চলে গেলেও উপেন তার জন্মভিটে রক্ষা করতে পারেনি। 1.5 মাস পর জমিদার ঋণ নেওয়ার নাম করে মিথ্যে দলিল বানিয়ে উপেনকে বাড়ি ছাড়া করলো। বাবা, তোমার মনে এত দুঃখ কেন? মিথ্যে মামলায় ফাঁসিয়ে আমার জন্মভূমি থেকে আমায় তাড়িয়ে দিয়েছে। এখন আমি নিঃস্ব, কি করব বুঝে উঠতে পারছি না। দূর পাগল, এতে দুঃখের কি আছে? দেখ, আমার তো কিছু নেই, আমি কি দুঃখ করছি? চল আমার সাথে। এই সমস্ত পৃথিবীটা আমাদের রে, সমস্ত পৃথিবীটা আমাদের। ভগবান বোধহয় আমার কপালে এটাই লিখে রেখেছিলেন, তাই বুঝি এইভাবে জন্ম ভিটের মোহ থেকে আমাকে বের করে আনলো। 2 বিঘা জমির পরিবর্তে সমস্ত বিশ্বই আমার নামে লিখে দিয়েছেন। উপেন রাজি হয়ে গেল। সে সাধুর শিষ্যত্ব গ্রহণ করে তার সাথে বিভিন্ন দেশ ঘুরে বেড়ায়। কত মনোরম মন্দির, পাহাড়, পর্বত, সমুদ্র ঘুরে ঘুরে ভগবানের নাম সংকীর্তন করতে থাকে। কিন্তু দিনের শেষে তার সেই 2 বিঘা জমির কথা মনে পড়ে যায়। সে কিছুতেই ভুলতে পারে না। এইভাবেই হাটে মাঠে বাজারে ঘুরতে ঘুরতে আর ভাবতে ভাবতে 15-16 বছর কেটে যায়। জননী জন্মভূমি, আমি আর পারছি না, তোমায় দেখতে খুব ইচ্ছে করছে। সেই নদী, স্নিগ্ধ বাতাস, শান্তির নীর ও ছোট ছোট ঘরগুলি চোখের সামনে ভেসে উঠছে। সেই সব কথা মনে পড়লেই মন আনচান করে ওঠে। আমি আগামীকালই বাড়ি যাব, আগামীকালই বাড়ি যাব, আমি আগামীকালই।
উপেন তাই সকালে উঠেই ঝোলা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। প্রায় 2 দিন ধরে পথ পাড়ি দেওয়ার পর তার গ্রামে পৌঁছলো। পথে কুমোরের বাড়ি, রথতলা, হাটখোলা এক এক করে পার করে শেষে নন্দিরগোলা, তারপর মন্দির পার করে বাড়িতে যখন পৌঁছলো তখন দুপুর 12টা। খিদেতে আর চলতে পারছিল না উপেন। ভাবলো তার জমি থেকে কিছু তুলে নিয়ে খেয়ে নেবে, কিন্তু সে তার জমি দেখে অবাক। তার মা জননীর আঁচলে আজ ফল মূল শাক কিছুই নেই। গোটা বাগান জুড়ে বাহারি গাছ, তার রং বেরঙের পাতা ও ফুলে ভর্তি। তাই দেখে উপেন ভীষণ রেগে গিয়ে তার জন্মভূমিকে বলল, মা, এ কি তোমার রূপ? এই গরিবের মা তুমি, সে কথা কি তুমি ভুলে গেছো? তোমার আঁচল ফল ফুল শাক পাতা ভরে থাকতো, এখন কই সেসব? তুমি বড় লোকই চাল চালছো, এদিকে তোমার গৃহহীন সুখহীন ছেলে তোমার কাছে ছুটে এসেছে। তুমি এতটা নির্লজ্জ কি করে হতে পারো মা? তুমি এতটা নির্লজ্জ কি করে হতে পারো? এত সাজ বড়লোকি চাল যতই তুমি দেখাও, তুমি কিন্তু আমার সেই কল্যাণময়ী মা নও। তুমি এখন রাক্ষসী হয়ে উঠেছ। নিজের ছেলে কষ্টে দিন কাটাচ্ছে আর তুমি এখানে হেসে খেলে দিন কাটাচ্ছ। তবে একটা কথা মা, তুমি আমার কাছে দেবী হলেও তুমি যতই হাসো যতই সাজো, জমিদারের কাছে তুমি কিন্তু একজন দাসী। এইভাবে উপেন তার ভাঙা হৃদয় নিয়ে কাঁদতে কাঁদতে আকুল হয়ে জন্মভূমির চারিদিকে চেয়ে দেখে। হঠাৎ দেখতে পায় প্রাচীরের কাছে পুরনো দিনের আম গাছটা এখনো দাঁড়িয়ে আছে। উপেন দেখে দৌড়ে গেল সেই আম গাছের নিচে। সেখানে বসে চোখের জল তার বন্ধ হলো, কিন্তু বুকের ব্যথা শান্ত হলো না। সাথে মনে পড়ল ছোটবেলার কথা, ভোর রাতে আম কুড়োনোর কথা, দুপুরে পাঠশালা থেকে পালিয়ে আসার কথা। সেই সব সুমধুর দিন সে মনে মনে ভাবে। আর কি সেই সব দিনগুলি ফিরে পাবো? এই সব পুরনো দিনের কথা বসে ভাবতে ভাবতে হঠাৎ হালকা বাতাস বয়ে যাওয়ার সাথে সাথে 2টি আম উপেনের কোলে পড়ে যায়। উপেন আম দুটো কুড়িয়ে নিয়ে বলে, মা, তুমি এত পরে তোমার ছেলেকে চিনতে পারলে? আমি তো তোমায় কত কটু কথা বলেছিলাম মা। আমায় তুমি ক্ষমা করো মা, আমায় তুমি ক্ষমা করো। এই ভিখারি, এই ভিখারি, কোথা থেকে এসেছিস তুই? কার অনুমতিতে তুই বাগানের আম নিস? দে দে দে, এক্ষুনি ফিরিয়ে দে বলছি, দে দে আগে। এত চিৎকার করছো কেন? এই 2 বিঘা জমি, এই আম গাছ সবই আমার। এইগুলো কেড়ে নেবার সময় তো আমি কোনো চিৎকার করিনি, তা বলে 2টো আমও আমার নেওয়ার অধিকার নেই? কি? এই জমি এই আম গাছ তোর? তোর সাহস তো কম নয়। চল চল চল, জমিদার বাবুর কাছে চল আগে, চল 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 আগে। জমিদার ও তার পার্ষদরা ঝিলের পাড়ে বসে মাছ ধরছিল। হঠাৎ উপেনকে নিয়ে প্রবেশ করলো উড়ে মালিরা। জমিদার বাবু, এই সাধু বাগানে 2টি আম চুরি করেছে। বেটা বলে কিনা এই গাছ তার, এই আমে নাকি তার অধিকার আছে। কি বলে রে? 2 দিন বাদে বলবে জমিদার বাড়িও তার। তাড়াতাড়ি ওই 2টো আম ফেরত দে আগে, নইলে মেরে খুন করে ফেলবো। খুন না জমিদার বাবু, ওকে এই গাছে বেঁধেই মারতে হবে। হ্যাঁ, জমিদার বাবু এই অপরাধের জন্যে ওকে জুতোর মালা পরিয়ে গোটা রাজ্য ঘোরাতে হবে। হ্যাঁ, জমিদার বাবু, আমি এই 2টো আম আপনার কাছে ভিক্ষা চাইছি জমিদার বাবু। আমার মনে হয় এ বেটা সাধু বেশে একটা পাক্কা চোর। আপনি ঠিকই বলেছেন জমিদার বাবু,
আমার কপালে এটাই লেখা ছিল। আপনি রাজা বলে চুরি করে হয়ে গেলেন সাধু, আর আমি সব কিছু ত্যাগ করে সাধু হয়ে গেলাম চোর। কি বললি বেয়াদব? আমি চোর? প্রহরী, এক্ষুনি বন্দি করো ওকে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।